তো আজকে আমাদের তৃতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম। তোমাদের এর আগে লিনিয়ার অ্যালজেব্রার একটা বই তোমরা পড়েছিলে, ওটা আমি একটু শেয়ার স্ক্রিনে তোমাদেরকে একটু দেখাই। সম সিরিজের যে বইটা, এটা 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 তোমাদের কালেকশনে আছে কিনা? লিনিয়ার অ্যালজেব্রা যে বইটা পড়েছিলে তোমরা। স্যার, হ্যাঁ, আপনি পড়ানোর সময় তো স্যার ওইটা কিনছিলাম, সামার লাইন সিরিজেরটা, কিন্তু এটা আজকে আমি অনেক খুঁজছি স্যার, পাচ্ছি না এই আমার এখানে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ বইটা, দেখা যাচ্ছে? স্যার এখনো আসে নাই। হ্যাঁ, এখন আসছে। ও, এটা আছে তো স্যার। হ্যাঁ, এটা ও হ্যাঁ হ্যাঁ স্যার, এটা আমার চোখের সামনে, কিন্তু স্যার আমি দেখতেছি না। মানে সামার লাইন সিরিজের বই তো স্যার এরকম হয় না। এটা যে স্যার আপনি হুম, প্রিন্ট করাইছিলেন, এটা ভুলে গেছি আমি। ওকে। মানে সামার লাইন সিরিজের বইতে হয় স্যার এরকম গরিব গরিব ছোট ছোট। এখন এখন হচ্ছে যখন আমি বলতে বলবো তখন সবাই কথা বলো, ঠিক আছে? জি স্যার। তো যখন কথা বলার দরকার হবে না, যাতে সাউন্ড প্রবলেম আছে, মিউট মিউট করে রাখতে পারো। তো এই বইয়ের কিছু কিছু জায়গায় পুরনো জিনিস একটু দেখা লাগতে পারে। যেমন যেহেতু আমাদের বানাক স্পেস গত ক্লাসে তোমরা পড়েছো যে ডিফাইন করতে আমাদের নর্ম স্পেস লাগে, তাই না? নর্ম স্পেস যখন কমপ্লিট হয় আহ, তখনই সেটাকে আমরা বানাক স্পেস বলি আর কি। সংক্ষেপে কমপ্লিট নর্ম স্পেসটাই হলো বানাক স্পেস। তো নর্মের আবার বিভিন্ন টাইপ আছে, এগুলো তোমরা পড়েছো, তাও আমরা একটু রিকল করি। যেমন এখানে 229 পেজে বইতে আছে। তোমরা 229 পেজ যদি এখানে দেখো আর কি, এই যে নর্ম অফ এ ভেক্টর এখানে যেমন ডিফাইন করা আছে, যে ভেক্টরের নর্ম আমরা ডিফাইন করি ইনার প্রোডাক্ট দিয়ে। ইনার প্রোডাক্ট নিয়েও আমরা আবার পরবর্তীতে ডিসকাশন করব, কারণ হিলবার্ট স্পেস করতে হলে আমাদের ইনার প্রোডাক্টে আবার যাইতে হবে, ঠিক আছে? জি স্যার। আবার এই যে যেমন আরএন এর মধ্যে এই যে এইভাবে নর্ম ডিফাইন করা হয়, যে একটা ভেক্টর ইউ যদি A1 A2 A3 এভাবে করতে করতে এন পর্যন্ত হয়, তার নর্ম কিভাবে ডিফাইন করা হয় এই যে এখানে লেখা আছে। এটা কিন্তু ইউক্লিডিয়ান নর্ম বলে, হ্যাঁ, ইউক্লিডিয়ান নর্ম। আবার আমাদের এখন অন্য ভাষায় আমরা বলবো এটা হচ্ছে টু নর্ম। হ্যাঁ, অনেক সময় দেখবে যে নর্মের এই নিচের জায়গাটায় একটা টু লেখা থাকে, এগুলো আছে। আহ, আবার আমাদের সিলেবাসে যদি সিলেবাস বুক খুলে দেখো, কন্টেন্টের মধ্যে একটা শব্দ আছে যে ফাংশন স্পেস, এবং পলিনোমিয়াল স্পেসটা নাই, কিন্তু এটা ফাংশন স্পেসের সাথে রিলেট করে আর কি। তো ফাংশন স্পেসটার ব্যাপারে কিছুটা ধারণা প্রথম ক্লাসে আমি দিয়েছি, তারপর এখান থেকে জাস্ট আমি একটু বলি আর কি। যেটা এই যে এই নোটেশনটা খেয়াল করো, যে সি লিখলো, সি লেখার পরে এখানে থার্ড ব্র্যাকেটে এবি লিখলো, যে এই এবিটা একটা হচ্ছে তোমার ক্লোজ ইন্টারভ্যাল আর কি, হ্যাঁ। The notation CAV is to denote the vector space of all continuous function on the closed interval AB। মানে এ থেকে বি এই ক্লোজ ইন্টারভ্যালে যত রকম কন্টিনিউয়াস ফাংশন হতে পারে, সবগুলোকে নিয়ে যদি আমি একটা সেট চিন্তা করি, সেই সেটের মধ্যে যদি আমি দুইটা ফাংশনের যোগ করে নতুন ফাংশন বানানোর একটা নিয়ম সেট করে দেই, একটা ফাংশনকে স্কেলার দিয়ে গুণ করে আর একটা ফাংশন বানানোর যদি একটা নিয়ম সেট করে দিই, তাহলে তার মধ্যে তোমার ওই যে অ্যালজেব্রিক স্ট্রাকচারটা গঠন হবে, যেটা আমরা ভেক্টর স্পেসের মধ্যে আমরা খুঁজি আর কি, বা ভেক্টর স্পেস দরকার হয়। মানে সহজ কথায় আহ, যত কন্টিনিউয়াস ফাংশন আছে এ থেকে বি এই ইন্টারভেলের মধ্যে, এগুলোকে নিয়ে একটা স্পেস হয়, যেখানে ফাংশনের অ্যাডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন তোমার সুবিধা অনুযায়ী তুমি ডিফাইন করে নিতে পারবে আর কি, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে ফাংশন স্পেস। বুঝতে পারছো তো ফাংশন স্পেসটা? মানে জি স্যার। সিএবি যেটা বলে, এই নোটেশনটা এই যে সি দিয়ে বোঝায় কন্টিনিউয়াস, ঠিক আছে? আর জি এবি স্যার। দিয়ে বোঝাচ্ছে যে এই কন্টিনিউয়াস ফাংশনটার যে তোমার ওই ভেরিয়েবল যেটা হয়, সেই ভেরিয়েবলের বিচরণ কতটুকু অঞ্চল জুড়ে হবে এ থেকে বি ইন্টারভেলের মধ্যে। এবং এটা কন্টিনিউয়াস বলা হচ্ছে, তার মানে যদি কোনো এক পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে সেটা কিন্তু সি এ বি স্পেসের মধ্যে আমরা জায়গা দিতে পারবো না, ফুল এ থেকে বি এর মধ্যে কন্টিনিউয়াস হইতে হবে। এখন পলিনোমিয়াল স্পেসে যে পিটি বা অনেক সময় পিএবিও লেখা হয় সিএবি এর মতো, তো এটা হচ্ছে যে ধরো এই এ থেকে বি ক্লোজ ইন্টারভেলের মধ্যে যত পলিনোমিয়াল পসিবল, সেখানেও আহ, আহ,
যদি আমরা ওই আবার আগের মতোই ফাংশনের যোগ ডিফাইন করে দেই, স্কেলার মাল্টিপ্লিকেশন ডিফাইন করে দেই, তাহলে সমস্ত পলিনোমিয়াল মিলেও এই এ থেকে বি ইন্টারভেলের মধ্যে তারা একটা স্পেস গঠন করবে, সেটা হবে একটা পলিনোমিয়াল স্পেস। এখন এখান থেকে একটু কোশ্চেন করি, যারা শুনতেছো মনোযোগ দিয়ে একটু অ্যান্সার করার চেষ্টা করো, যে এই ফাংশন স্পেস আর পলিনোমিয়াল স্পেস কে কার সাবস্পেস হবে বলতে পারো? এখানে কোনটা কার সাবস্পেস? স্যার পলিনোমিয়াল স্পেসটা ফাংশন স্পেসের সাবস্পেস হবে না? আচ্ছা যাক, ইমরুলের উত্তর ঠিক আছে, কারণ পলিনোমিয়াল তো আমরা জানি বাই ডিফল্ট এগুলো কন্টিনিউয়াস ফাংশন, তাই না? তো ফাংশন স্পেসের সাবস্পেস হবে পলিনোমিয়াল স্পেস। আবার পলিনোমিয়াল স্পেসের আবার বিভিন্ন টাইপ আছে, অনেক সময় দেখবা যে P1 P2 P3 এইভাবে লেখা হয়। আর এই P1 P2 P3 এগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে যে এক মাত্রার দেখ আবার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ডিসকানেক্ট হয়ে গেল এতক্ষণ করে। স্ক্রিনশটটা আবার দিই। স্যার আপনি মিউটেড। আমি নিজে মিউট হয়ে গেছি। এবার ঠিক আছে, শুনতে পাচ্ছ? জি স্যার, ওই ব্যাখ্যাটা শোনা যায় না স্যার, চলে গেছিল। ওই বলতেছিলাম যে পলিনোমিয়াল তো সবসময় কন্টিনিউয়াস ফাংশন হবেই, তাই না? আহ, জি স্যার। তো এই জন্য পলিনোমিয়াল স্পেস কিন্তু ফাংশন স্পেসের একটা সাব স্পেস। আবার এখানে যেমন শুধু পি দ্বারা একটা স্পেস লেখা হয়েছে, এরকম ভাবে P1 P2 P3 এরকমও আরো স্পেস আছে, বুঝতেই পারতেছো। এগুলো হচ্ছে তোমার P1 মানে হচ্ছে যেই পলিনোমিয়ালের অর্ডার হচ্ছে ওয়ান, ওয়ান এবং ওয়ানের কম যত পলিনোমিয়াল আছে তাদেরকে নিয়ে একটা স্পেস হয়, সেটা হচ্ছে P1। আবার টু অর্ডারে যত পলিনোমিয়াল আছে, টু অথবা টু এর কম, তাদের নিয়ে একটা স্পেস বানানো পসিবল। আবার P3 একইভাবে থার্ড অর্ডারের যত মানে কিউবিক পলিনোমিয়াল অথবা তার ছোট অর্ডারের যত পলিনোমিয়াল আছে এগুলোকে নিয়ে একটা স্পেস বানানো সম্ভব। ঠিক আছে? স্যার পলিনোমিয়ালে না স্যার পূর্ণ সংখ্যা হতে হয়, ওয়ান এর কম কিভাবে পলিনোমিয়াল হবে স্যার? ওয়ানের কম জিরো, কনস্ট্যান্ট ফাংশন। 1 2 3। কনস্ট্যান্ট ফাংশন এটা পলিনোমিয়াল না? ও ঠিক জি আছে। স্যার, হ্যাঁ সেটা পলিনোমিয়াল। আচ্ছা, বুঝতে এটা পারছি স্যার। পলিনোমিয়ালের মধ্যে কাউন্ট করা যায় আর কি। কারণ মানে কনস্ট্যান্ট ফাংশন সেটা জিরো অর্ডারের পলিনোমিয়াল আমরা চিন্তা করে নিতে পারি। হ্যাঁ, x টু দি পাওয়ার 0 স্যার হইতেই পারে স্যার, x টু দি পাওয়ার 0। এর নিচের গুলো আমরা আর নিচ্ছি না। তো তো এরকম আলাদা আলাদা পলিনোমিয়াল স্পেস আছে অর্ডার অনুযায়ী। আর শুধু পি লেখা যেটা হচ্ছে সেগুলো হচ্ছে অল অর্ডার পলিনোমিয়াল যা আছে, সমস্ত পলিনোমিয়াল যত রকমের যত অর্ডার আছে সবগুলোকে নিয়ে সেটা হচ্ছে আবার বড়টা আর কি, পি। এই যে যেখানে আমরা এই যে পি এখানে লিখতেছি আর কি, এইটা। ঠিক আছে? তো এখানে আমরা এই ফাংশন স্পেসে কিভাবে আমরা নর্ম ডিফাইন করতে পারি, সেই নর্ম ডিফাইন করার পদ্ধতি এখানেও কিছু আছে। আমি আরেকটা পেজ আছে 245, ওই পেজে একটু দেখি।
এই যে এখানে নর্মস অন সিএবি, এখানে আমরা এই ফাংশন স্পেসে কিভাবে নর্ম ডিফাইন করতে পারি। তোমরা এটা জানো যে ইনার প্রোডাক্টের সাথে কিন্তু আবার নর্মের সম্পর্ক আছে, ইনার প্রোডাক্ট দিয়ে নর্ম ডিফাইন করা যায়। এগুলা পরবর্তীতে আমরা আবার রিকল করব। তো এখানে দেখো যে কোনো একটা ভেক্টর স্পেস ভি, সেটাকে আমরা বলতেছি যে সিএভি। তো সেখানে যে টু নর্ম যেটাকে বলা হচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে টু নর্ম হচ্ছে গিয়ে ফাংশনটার স্কোয়ার করে এ থেকে বি এর মধ্যে ওই যে যে আমাদের ক্লোজ ইন্টারভ্যালটা ছিল, ফাংশন ফাংশনের ভ্যালুটা মানে ফাংশন কি, ফাংশন স্পেস। হ্যাঁ, ফাংশন স্পেসের মধ্যে জি আমরা স্যার। নর্মগুলো ডিফাইন করতেছি। তো এখানে জিনিসটা হচ্ছে যে ফাংশন কি স্কোয়ার করতেছি, স্কোয়ার করার পরে ইন্টিগ্রেশন করতেছি এ থেকে বি এর মধ্যে, তারপরে যে মানটা আসতেছে তার স্কোয়ার রুট নিচ্ছি। তো ঠিক অ্যানালোগাস মানে একই রকম জিনিস, কিন্তু মানে টু নর্ম কিন্তু শুধু ভেক্টর স্পেসের জন্য পসিবল। সেখানে কি করতে হয়, ভেক্টরের প্রত্যেকটা কম্পোনেন্টের স্কোয়ার করতে হয়, সেটাকে সাম করতে হয়, সাম করার পরে রুট করতে হয়। এই জিনিস কিন্তু ঘুরে ফিরে কিন্তু একই, খেয়াল করে দেখো। এখানে আমরা স্কোয়ার করতেছি, ইন্টিগ্রেশন মানেও তো এক ধরনের যোগ করা, তাই না, জি স্যার। সামেশন। তাহলে প্রথমে স্কোয়ার করতেছি, তারপরে যোগ করতেছি, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করা শেষ করে তারপরে ভ্যালুটাকে আমরা কি করতেছি, এখানে স্কোয়ার রুট করতেছি। তো এটা হচ্ছে টু নর্ম। এরকম টু নর্মের সাথে আবার এই যে ওয়ান নর্মটা কিভাবে ডিফাইন করা হয় খেয়াল করো। ওয়ান নর্মটা হচ্ছে যে জাস্ট তুমি ফাংশন ভ্যালুটার, সরি ফাংশনটার অ্যাবসলিউট ভ্যালু হিসাব করতেছো আর কি, অ্যাবসলিউট ভ্যালু সাইন নিয়ে তারপর ইন্টিগ্রেশন করতেছো। দেখো অ্যাবসলিউট ভ্যালু সাইন ছাড়া আর অ্যাবসলিউট ভ্যালু সাইন সহ ইন্টিগ্রেশনের পদ্ধতি তোমরা জানো কিনা। যে আমি কথার কথা মনে করো যে 0 থেকে পাই পর্যন্ত এটা যদি সাইনের ইন্টিগ্রেশন করি, রেজাল্ট কত হবে বলতে পারো? খুব চট করে উত্তর দিতে পারো কেউ? ইন্টিগ্রেশন sin x সমান হবে মাইনাস cos x, তারপরে হচ্ছে আপার লিমিট স্যার কত বসাইছেন স্যার? 0 বসাইছেন না আপার লিমিট স্যার? 0 থেকে পাই, হ্যাঁ। তাহলে মাইনাস একটা বাইরে আছে, মানে হচ্ছে 0 না স্যার, 1 আসবে স্যার, 1 আসবে স্যার। 0 থেকে পাই এর মধ্যে সাইনের ইন্টিগ্রেশন 1। এটা শুধু সহজভাবে মনে রাখার জন্য বলি, মানে সাইন কোসাইনের যে একটা পিক হয় আর কি, ঠিক আছে, এরকম আপ পিক অথবা ডাউন পিক, এগুলার এক একটার এরিয়া কিন্তু হচ্ছে 1। জি স্যার। যদি নিচে থাকে আমি স্যার আমি ইন্টিগ্রেশন করে বলছি স্যার, ওই সহজ নিয়মে বলতে পারিনি। এগুলো তো মানে ট্রিকি কোয়েশ্চেন, জানতে হবে হুট করে যে এগুলো তো হচ্ছে তোমার 5 সেকেন্ডে অ্যান্সার করার মতো কোয়েশ্চেন আর কি, ঠিক আছে। তো সাইন কস যেটাই হোক, এদের জানো তো সাইন আর কসের গ্রাফ তো অ্যাকচুয়ালি একই, জাস্ট গ্রাফ একই, ট্রান্সলেশন হয়, তাই না? সাইন স্যার ওই এক্স অক্ষ থেকে শুরু হয় আর কস হচ্ছে ওয়াই অক্ষ থেকে, অর্থাৎ 0 থেকে শুরু হইতে পারে আর কি স্যার। হ্যাঁ, মানে এখানে হচ্ছে যে তোমার পাই বাই 2, পাই বাই 2 এর সাথে জোড় গুণিতকগুলোতে সাইন 0 হয় না? আর সেটা পাই বলছে, পাই বাই 2 বলে নাই, 0 থেকে পাই, সেটার কথা বলি নাই। তুমি সহজভাবে মনে রাখো, সাইন বা কস যে কার্ভই হোক, একটা আপ পিক অথবা একটা ডাউন পিক, ঠিক আছে, এর মধ্যে যে এরিয়াটা হবে তার মান হবে 1। কথা বুঝছো? এবার লিমিট যা তা দেখ, তুমি দেখো এক পিক কভার করছে কিনা। যদি এই পিক থেকে, পিকের এই মাথা থেকে শুরু ওই পিক ওই মাথা পর্যন্ত যায়, তাহলে অ্যান্সার হবে 1। আর যদি নিচে থাকে তাহলে অ্যান্সার হবে -1। এই তো, বুঝছো তো? জি স্যার। জি স্যার, বুঝছি। জি স্যার। তা এখন আমরা যদি মনে করো 0 থেকে পাই নিলাম, 0 থেকে পাই না নিয়ে যদি 2 পাই নেই, তাহলে রেজাল্ট কত আসবে স্যার? তাও এদিকে 1 আসবে, আর যেহেতু ইয়া cos 0 আসবে। এটা 0 আসবে কিভাবে, এক্সপ্লেইন করো আগের ব্যাখ্যা দিয়ে, আগের ব্যাখ্যা থেকে। স্যার আমরা যদি রিজিয়নটাকে দুই ভাগে ডিভাইড করি, 0 থেকে পাই এবং হচ্ছে পাই থেকে 2 পাই, তাহলে স্যার 0 থেকে পাই এর জন্য আসবে 1, আর হচ্ছে স্যার পাই থেকে 2 পাই এর জন্য আসবে -1। তো স্যার দুইটাকে অ্যাড করলে 0 আসে। আচ্ছা, তো আরো স্মার্টলি উত্তর দেওয়া যেত। এখানে পিক তো দুইটা, একটা আপ পিক একটা ডাউন পিক, উপরে 1 নিচেরটা -1, কাটাকাটি গিয়ে 0 হচ্ছে। ওইটাই জি স্যার, ওইটাই স্যার। আরো শর্টকাটে উত্তর দেওয়া শিখতে হবে, ঠিক আছে। অনেক সময় তোমার এত বড় লাইন শুনে যে সামনে যে শ্রোতা আছে বিরক্ত হয়ে যাবে আর কি, যে ভাইবা উঠে থাকবে আর কি, কি বলতেছো না, তুই সঠিক বললেও দেখবা তোমার উপর বিরক্ত হয়ে গেছে। যত উইটি মানে বুদ্ধিমত্তার সহিত যত সুন্দরভাবে, যত ছোটভাবে
টাইম নষ্ট না করে বলা যায়। আমি তো বললামই যে আপ পিক ডাউন পিক যেটাই থাকবে রেজাল্ট হবে 1, তাই না? উপরে জি +1 স্যার। নিচে -1, তাহলে 0 থেকে 2 পাইতে তোমার আপ পিক একটা ডাউন পিক একটা, অবভিয়াসলি রেজাল্ট +1 আর -1 মিলে 0 হয়ে যাবে। জি স্যার। তো এই পুরনো ইন্টিগ্রেশনের কথা এখানে আবার রিপিট করার একটাই উদ্দেশ্য, এইখানে যে আমরা এই যে f1 মানে 1 নর্ম ডিফাইন করছি, সেখানে কিন্তু ফাংশনটার সাথে অ্যাবসলিউট ভ্যালু দেওয়া আছে। এখন আমাকে বলো যে 0 থেকে 2 পাই অ্যাবসলিউট ভ্যালু অফ sin x, মানে sin x ওই আগেরটাই ছিল কিন্তু আমি sin এর সাথে অ্যাবসলিউট ভ্যালু বসাই দিছি, তাহলে 0 থেকে 2 পাই এখন রেজাল্ট কত হবে? স্যার এখন 2 হবে। স্যার 2 2 হবে এখন 2 হবে, কারণ -1 এর অ্যাবসলিউট ভ্যালু 1, 2 হবে স্যার। ঠিক আছে। এটা হচ্ছে যে এখন ফুল গ্রাফটাই তোমার এক্স অ্যাক্সিস এর উপরে তোমাকে চিন্তা করতে হবে, কারণ জি স্যার। অ্যাবসলিউট ভ্যালু অফ সাইন এর গ্রাফ কিন্তু জাস্ট এইভাবে জাস্ট যাবে, নিচে হ্যাঁ। কিন্তু আর কিছু যাবে না। y অক্ষের পজিটিভ সাইডে অনলি হবে, যেটা মানে নিচে আছে ফার্স্ট সেটা কোয়াড্রেন্ট ফ্লিপ আর হয়ে, ফোর্থ কোয়াড্রেন্ট যেটা নিচের অংশটাও ফ্লিপ হয়ে উপরে উঠে যাবে, তাই না? উপরে উঠে যায়। জি স্যার। তাহলে আমি যখন 0 থেকে 2 পাইতে ইন্টিগ্রেশন করব sin x এর অ্যাবসলিউট ভ্যালু সহকারে, তখন রেজাল্ট 1 + 1 হয়ে যাবে। তো এইটা বোঝানোর জন্য আমি এখানে বলতেছি যে এখানে ইন্টিগ্রেশনটা খেয়াল করো যে ft তারপর অ্যাবসলিউট ভ্যালু দেওয়া আছে, তারপর a থেকে b তে ইন্টিগ্রেশন করা আছে। তার মানে শুধু f এর যে গ্রাফ হবে সেটাকে নিচের অংশ তোমাকে ফ্লিপ করে উপরে উঠায় চিন্তা করে তারপর কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে, ব্যাপারটা এরকম। তো এটা হচ্ছে 1 নর্ম। আবার আরেকটা জিনিস খেয়াল করে, এই অ্যাবসলিউট ভ্যালু কিন্তু স্যার আমি এটা আমার কনফিউশনটা যাচ্ছেই না, জি মানে 0 থেকে 180 তে যাব, সাইন তো 180 তেও 0 আবার 0 তেও 0, তাহলে এদের ইটা 1 হচ্ছে কেন স্যার? মানে 90 তে শুধু 1 তো 90 তো 1, ইন্টিগ্রেশন করে ফেলছে না এটাকে, আমি ওইটার কস কথা হয়ে গেছে। এরিয়া, তুমি গ্রাফিক্যালি জিনিসটা চিন্তা করো। আমরা যখন সাইন এক্স এর গ্রাফ করি উপর থেকে একটা পিক হচ্ছে, তাহলে এক্স অ্যাক্সিস এর মধ্যে একটা গম্বুজের মতো একটা অংশ আসতেছে না? এখন এই জায়গাটার এরিয়ার মান হচ্ছে 1, কারণ সাইনের ইন্টিগ্রেশন করলে ওই যে ইমরুল যে প্রথমে যেটা এখন বললো, প্রথমে আমার কস বের করতে মাইনাস কস আসবে, তাই না? সাইনকে ইন্টিগ্রেশন করলে হ্যাঁ, ইন্টিগ্রেশন sin x সমান -cos x চলে তাহলে যাবে। এখন ওই কজের মাইনাস কজের তুমি দুই প্রান্তিক ভ্যালু নাও, জিরোতে আসবে তোমার ও -1। হ্যাঁ স্যার ইন্টিগ্রেশন হচ্ছে। ইন্টিগ্রেশন মানেই তো এরিয়া বের করা, মানে আমরা যখন হ্যাঁ 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 স্যার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 বুঝছি এবার। তো এটাই বললাম যে এখানে খেয়াল করার বিষয়, আমরা যখন 1 নর্মটা বের করতেছি আমরা ফাংশনের সাথে অ্যাবসলিউট ভ্যালু দিচ্ছি, এটা কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে দিচ্ছি না, খেয়াল করো। ইন্টিগ্রেশনের বাইরে অ্যাবসলিউট ভ্যালু দিলে কিন্তু অন্য জিনিস হয়ে যেত। তাহলে এই 1 নর্মের ডেফিনেশনের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো 1 নর্ম গেল, আরেকটা নর্ম আছে, এটাকে বলা হয় ইনফিনিটি নর্ম। ইনফিনিটি নর্ম হচ্ছে পুরো ফাংশনটার যেটা ম্যাক্সিমাম ভ্যালু হয়, ম্যাক্সিমাম ভ্যালুটা আমি কিভাবে কাউন্ট করবো? এই যে আমার টি এর মান, এই যে ফাংশনের ভেরিয়েবল কিন্তু টি, তাহলে টি এর মান হবে এ থেকে বি যে কোনো কিছু, এ থেকে বি এর মধ্যে ফাংশনটার ম্যাক্সিমাম যে ভ্যালুটা হবে সেটার ঠান্ডা লাগছে, ফাংশনটার এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে সেটার আবার অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হচ্ছে কিন্তু, হ্যাঁ, কারণ পজিটিভ ভ্যালু, সেটাকে বলতেছি আমরা ইনফিনিটি নর্ম। তাহলে ইনফিনিটি নর্ম কিন্তু রেগুলার ভেক্টর স্পেসও ডিফাইন করা যায়। তো সেই ক্ষেত্রে একটু wait করি। Sorry for the interruption.
বেশ কিছুদিন যাবত আবার ঠান্ডা লাগছে আর কি, ফ্যানের বাতাসে ঠান্ডা লেগে গেছে। কালো জিরার তেল খাইলে স্যার চলে যাবে, একদম সাথে সাথে বন্ধ হয়ে যায় স্যার, যদি 1 নাম্বারটা পান আর কি, 1 চামচ খাইলে জায়গা। সবসময় সব আমি ইমিডিয়েট কাজ করবে। নিজেই টেস্ট করছি স্যার। আচ্ছা, তো বলতেছিলাম যে রেগুলার ভেক্টরের ক্ষেত্রেও আমরা ইনফিনিটি নর্ম একইভাবে ডিফাইন করব। তখন কি ভেক্টরের কম্পোনেন্ট থাকে, তাই না? ম্যাক্সিমাম কম্পোনেন্ট যেটা থাকবে সেটার অ্যাবসলিউট ভ্যালুটা হচ্ছে তখন সেই ভেক্টরের ইনফিনিটি নর্ম হবে আর কি। হ্যাঁ, এখানে ওই যে আরো চিত্র সহকারে বোঝানো আছে, এগুলো একটু রিভিউ করতে হবে, তোমাদেরকে রিভিউ করবে আর কি, যে নর্মগুলো কিভাবে ডিফাইন আছে। এখন আমরা আমাদের বইয়ের পড়ায় চলে যাই। আমরা নর্ম সম্পর্কে একটু আইডিয়া পেলাম, যেটা বললাম যে এই যে 1 নর্ম, 2 নর্ম, ইনফিনিটি, এগুলো ভাবে কিন্তু তুমি 3 নর্ম, 4 নর্ম এগুলো বা পি নর্ম এগুলো ডিফাইন করতে পারবা। কথার কথা, আমরা যদি এখানে 2 এর বদলে পি দ্বারা রিপ্লেস করে দেই, ঠিক আছে, তখন এই নর্মটা যেটা হবে সেটা এখানে কিন্তু তখন আবার স্কয়ার রুট থাকবে না, এটা থাকবে pth রুট, মানে p তম রুট থাকবে আর কি। এখানে যত পাওয়ার এখানে তততম রুট কিন্তু থাকবে, তো সেটা হবে আবার পি নর্ম। কারণ এই পি নর্মটা বারবার আমাদের আলোচনার মধ্যে আসবে, এই জন্য একটু আবার আইডিয়া দিয়ে নিলাম। তাহলে 1 2 3 4 এগুলা যত যা আছে পি নর্ম, এগুলো সব ডেফিনেশন এক টাইপের, কিন্তু পার্থক্য শুধু একটা, এই জায়গায় ইনফিনিটি নর্মটা একটু আলাদা। এখানে কোনো পাওয়ার নেওয়া হয় না, এখানে হচ্ছে তোমার ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালুর ইন অ্যাবসলিউট ভ্যালু অথবা ভেক্টর হলে তার ম্যাক্সিমাম কম্পোনেন্টটা নেওয়া হয়। তো আমরা বইতে স্যার এটা ইনফিনিটি নর্মের ক্ষেত্রে স্যার, অর্থাৎ ব্যবধির যেই বিন্দু বসালে স্যার আমি ম্যাক্সিমাম পাবো, হ্যাঁ, ওইটাই ব্যবধি বরাবর মানে ওইটাকেই ফাংশনটার এখানে maximum- নর্মের মধ্যে বসাইতে হবে। হ্যাঁ, শুধু ম্যাক্সিমাম না, মানে ওই তোমার ওটার আবার অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। হয়তো এক জায়গায় 4 আসলো আর এক জায়গায় -5 আসলো, এখন ওয়েটের তুলনায় কোনটা বেশি? 5 কিন্তু বেশি। -5, হ্যাঁ, বুঝতে পারছো? -5 নিতে হবে। -5 ও নিতে হবে, মানে ইয়েস ইয়েস স্যার, হ্যাঁ -5 না, এখন বুঝতে 5 পারছি। নিতে হবে, 5 নিতে হবে তো আমাদের অ্যাবসলিউট ভ্যালুটা, জি স্যার, বুঝতে পারছো? মানে সব জায়গায় যেটা ওয়েট চিন্তা হ্যাঁ করবা, বুঝতে পারছি। 4 আর -5, একটার ওয়েট কিন্তু 4 আর একটা -5, জাস্ট ডিরেকশন আলাদা, কিন্তু ওয়েট কিন্তু বেশি -5 এর। এক্সেন্স থেকে মানে ম্যাগনিটিউড যেটাকে বলে আর কি। জি স্যার, তো এখন এই যে আমরা সাংখ্যিক মান 5-এর বেশি, হ্যাঁ, সাংখ্যিক মান 5-এর, হ্যাঁ ম্যাগনিটিউড বললে একদম। তো আমরা ওই বইয়ের পড়ায় ফেরত আসি। এর আগে আমরা পড়েছিলাম এলপি স্পেস পড়েছিলাম না? এই যে এখন আমরা এই যে এক্সাম্পল 7 এ যেটা আছে আর কি, এই যে সেট অফ অল সিকোয়েন্সেস এস, মানে হচ্ছে সিকোয়েন্স নিয়েই স্পেস হচ্ছে, যেখানে আমাদের এখানে একটা কন্ডিশন আছে যে এই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মের অ্যাবসলিউট ভ্যালু নিয়ে পাওয়ার পি করে তারপরে যদি আমরা সামেশন করি, সামেশনটা যদি বাউন্ডেড হয়, মানে এটা ইনফাইনাইট টাইপের কিছু হচ্ছে না, মানে বড় হোক সমস্যা নাই, কিন্তু বাউন্ডেড হইতে হবে। হয়তো 1 কোটি আসলো, 10 কোটি আসলো, ডাজন্ট ম্যাটার, কিন্তু এটার সামটা যেন বাউন্ডেড আসে, মানে এক জায়গায় গিয়ে থামে। কথা বুঝছো? এটা বড় জায়গায় গিয়ে থামলে সমস্যা নাই, যদি হয় তাহলে সেই স্পেসটাকে আমরা এলপি স্পেস বলতেছি। এলপি স্পেসের এই প্রমাণটা এখানে দেওয়া আছে, ওইটা আমরা এখানে আবার এইখানে হচ্ছে যে এলপি স্পেসের যে বানাক স্পেস, এই প্রমাণটা এখানে দেওয়া আছে। এই প্রমাণটা আমরা একটু রিভিউ করতে পারি আর কি। এই প্রমাণটা এই গত ক্লাসে যা পড়াইছি সেটার মতোই, খুব বেশি পার্থক্য নাই, প্রমাণের প্রসিডিউর একদম সেম টু সেম। তো এই এক্সাম্পল 7 এর সাথে যে এই যে এখন এক্সাম্পল 6, এখন দেখো নতুন একটা নোটেশন আসছে, তোমরা এই যে দেখতে পাচ্ছ কিনা? ঠিক নতুন না, এর আগে তো আমরা বলছিলাম এলপিএন, তাই না? এলপিএন, হ্যাঁ। তো এখানে পি এর জায়গায় কি দেওয়া আছে? ইনফিনিটি। ইনফিনিটি আর এন এর জায়গায় এনই আছে। তাহলে এনই আছে, এই নিচে যে জিনিসটা আছে পি, ওইটা দ্বারা আসলে আমি কততম নর্ম হিসাব করব
সেটা বুঝে নিতে হবে তোমাকে। তার মানে এখানে আমাকে এই স্পেসের জন্য কিন্তু নর্ম নিতে হবে ইনফিনিটি নর্ম। কথা বুঝছো? তাহলে ইনফিনিটি নর্ম ডিফাইন করার প্রসিডিউরটা কি ছিলাম, যদি ভেক্টর হয় বা সিকোয়েন্স হয় তার ম্যাক্সিমাম কম্পোনেন্ট যেটা হয়, ম্যাক্সিমাম সেটার অ্যাবসলিউট ভ্যালু, সেটার অ্যাবসলিউট ভ্যালুটা নিতে হবে। এই যে এখানে লেখা আছে দ্য স্পেস অফ অল n টিউপলস, কারণ এই যে n যখন বলে দিলাম তখন কিন্তু n টিউপলস নিতে হবে, মানে এটা হচ্ছে একটা ভেক্টর, তার n সংখ্যক কম্পোনেন্ট আছে। তাহলে তাহলে এই যে নর্মটাই যে দেখো ইনফিনিটি নর্ম এখানে ডিফাইন করা আছে যে ম্যাক্সিমাম অফ x1 অ্যাবসলিউট ভ্যালু, x2 অ্যাবসলিউট ভ্যালু, যত কম্পোনেন্ট আছে সবার অ্যাবসলিউট ভ্যালু নেওয়ার পরে যেটা ম্যাক্সিমাম হবে সেটাই হচ্ছে সেই ভেক্টরটার ইনফিনিটি নর্ম। তাহলে এই নর্মের সাপেক্ষে তোমার এই এল ইনফিনিটি এন স্পেস এটা একটা বানাক স্পেস হবে, এই প্রমাণটা ওরা করলো আর কি। ঠিক আছে, তো বানাক স্পেস দেখাইতে হলে আগে যে নর্মটা আছে নর্মের ডেফিনিশন যে ঠিক আছে এটা দেখাইতে হয় আর কি। যেখানে আসছে এই যে এখানে দেখো যে ইনফিনিটি নর্ম যেটা পজিটিভ আসবে এটা ডেফিনেশন আগেরই থেকে বোঝা যায়, কারণ নর্ম হইতে হইলে কি হবে যে নর্মের 4টা শর্ত আছে তাই না। একটা হচ্ছে যে নন নেগেটিভ হইতে হবে, তারপরে জিরো নর্ম হলে ভেক্টর জিরো হবে, ভেক্টর জিরো ভেক্টরে আবার নর্ম জিরো হবে, এরকম একটা আছে। 2 নাম্বার এটা, এই যে প্রথমে বলা আছে জিরো হলে নর্ম জিরো হবে। জি স্যার, x এর ইনফিনিটি নর্ম ইজ ক্লিয়ারলি নন নেগেটিভ বিকজ আমরা যে কম্পোনেন্ট ওয়াইজ হিসাব করতেছিলাম সেটাতে অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছিলাম, তাহলে অবভিয়াসলি এটা তোমার নন নেগেটিভ আসতেছে। তাহলে প্রথম জিনিসটা বাই ডিফল্ট এমনি স্যাটিসফাই করে, নন নেগেটিভ আসবে। হ্যাঁ। 2 নাম্বার যেটা ছিল যে যদি নর্ম জিরো হয় তাহলে কি হবে, ভেক্টর জিরো হবে তাই না। তাহলে এই যে এখানে নর্ম ভেক্টরটা জিরো হবে। হ্যাঁ জি স্যার, এখানে ইনফিনিটি নর্ম জিরো হওয়া মানে কি, আমাদের যে কম্পোনেন্ট গুলো আছে তাদের সবার অ্যাবসলিউট ভ্যালুর ম্যাক্সিমামটাই জিরো। তাহলে ম্যাক্সিমামটাই যদি জিরো হয় তা বাদ বাকি সবগুলোই জিরো, কারণ আমি তো নিচ্ছি অ্যাবসলিউট ভ্যালু, জিরোর নিচে তো আর আমি পজিটিভ বা নন নেগেটিভ কিছু খুঁজে পাবো না। তার মানে x1 বলো x2 বলো এই সবগুলো কম্পোনেন্টই কি হবে, জিরো হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু ওই যে তোমার দুই দিকে ইমপ্লাইজ দ্যাট দেওয়া আছে, মানে ভাইস ভার্সা কিন্তু ব্যাপারটা, এইটা জিরো হলে ওইটা জিরো হচ্ছে, ওইটা জিরো হলে এটা জিরো হচ্ছে, কম জিরো হচ্ছে আর কি। তো এখন আবার ওই যে স্কেলার মাল্টিপ্লিকেশন করার পরে, ঠিক আছে, স্কেলার মাল্টিপ্লিকেশন করার পরে আমরা যে আবার ওই যে নর্ম হিসাব করতেছি সেখানে দেখতেছি ভেক্টরের সাথে যদি আমরা আলফা গুণ করি তারপর নর্ম হিসাব করি তখন দেখতেছি যে অরিজিনাল ভেক্টরের নর্মের সাথে ওই আলফার অ্যাবসলিউট ভ্যালুটা গুণ হচ্ছে। এটাও নরমাল একটা প্রপার্টি, জাস্ট ওই আলফা অ্যাবসলিউট ভ্যালুটা কমন নিলে চলে আসে, ডিফিকাল্ট 4 নাম্বার। এবার 4 নম্বরে যেটা দেওয়া আছে যে আমাদের কি ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি দেখাইতে হবে, দুইটা ভেক্টর যোগ করলাম তারপরে তাদের নর্ম নিলাম, এটা থেকে যদি আলাদা আলাদা নর্ম নিয়ে যোগ করি তাহলে আলাদা আলাদা যোগফলটা বড় হবে, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি নাকি। জি স্যার, তো সেই প্রমাণটা কি সমান হবে। হ্যাঁ হ্যাঁ বলো, বড় অথবা সমান। হ্যাঁ হ্যাঁ বড় অথবা সমান, সমানের কেসটা তো খুব অল্প সময় আসে আর কি। তো এখানে যেই প্রমাণটাই যে ওরা দেখালো যে আসলে এটা হিসাব করলো কিভাবে, যেহেতু আমাদের নর্মের আমি এখানে দুইটা ভেক্টর যোগ করতেছি তার মানে কম্পোনেন্ট ওয়াইজ সবগুলো যোগ হবে একটা একটা করে, তাদের আবার অ্যাবসলিউট ভ্যালু নিয়ে ম্যাক্সিমাম করতে হবে, কারণ আমাদের নর্মের ডেফিনিশনে ছিল প্রত্যেকটা কম্পোনেন্টের অ্যাবসলিউট করে তারপরে তার ম্যাক্সিমামটা খুঁজে বের করা। এখন খেয়াল করো যে এই জায়গা থেকে পরবর্তীতে লাইনে যে চলে আসলো আমি x1 আর x1 আর y1 এটা হচ্ছে দুইটা কম্পোনেন্ট যোগ করলাম, দুইটা কম্পোনেন্ট যোগ করলাম তারপরে অ্যাবসলিউট ভ্যালু নিলাম, সেটার তুলনায় কি যে তাদের আলাদা আলাদা অ্যাবসলিউট ভ্যালু যোগফল বড় আসবে, এটা তোমরা অন্য ইতে পড়েছো, ছোট ক্লাসে পড়েছো। তো এখানে ইকুয়াল সাইন থেকে কিন্তু গ্রেটার আর ইকুয়াল সাইনে চলে গেল, আবার সরি মানে লেস আর ইকুয়ালে চলে গেল। তো এইখানে এইভাবে হিসাব করলে এখানে একটু দেখলেই বুঝবা যে এত জটিল কিছু না। তো দেখা যাচ্ছে আমরা যে ইনফিনিটি নর্ম যেটা ডিফাইন করলাম এটা নর্মের 4টা প্রপার্টি স্যাটিসফাই করে। ঠিক আছে, তো আমাদের নর্মের ডেফিনিশন ঠিক আছে, এখন লাস্টে কি দেখাইতে হবে যে কমপ্লিটনেস অফ এল ইনফিনিটি এন। তাহলে এখানে এই
যেহেতু আগের প্রমাণের সাথে এখানে একটু পার্থক্য আছে। আগের প্রমাণে কিন্তু আমাদের নর্ম ছিল পি নর্ম, আর এখানে নর্ম কিন্তু হচ্ছে ইনফিনিটি নর্ম, মানে ম্যাক্সিমাম দিয়ে আমাদেরকে শো করতে হবে আর কি। তাই এখানে যেটা ওরা শুরু করলো যে আমরা একটা কশি সিকোয়েন্স নিলাম, যেখানে মানে ভেক্টর গুলো নিয়ে একটা সিকোয়েন্স তৈরি করলাম, সংখ্যা দিয়ে না। এমন একটা সিকোয়েন্স নিলাম যে সিকোয়েন্সের মেম্বাররা প্রত্যেকে হচ্ছে ভেক্টর, আবার ভেক্টরের মধ্যে কিন্তু আলাদা আলাদা কম্পোনেন্ট আছে। এটা একটু কেয়ারফুলি একটু চিন্তা করে নিতে হবে, মানে এই জায়গাটা একটু বুঝছো কিনা। এই জায়গাটা এখানে যে এক্সএম বলতেছি, প্রত্যেকটা x1 x2 এরা যারা আছে, এই x1 x2 এর সাথে আবার এগুলো একটু আবার গুলাই ফেলো না, এগুলো কিন্তু কম্পোনেন্ট ছিল। একটা ছিল যে x এর প্রথম কম্পোনেন্ট, এই যে x1 টা ছিল x এর প্রথম কম্পোনেন্ট, মানে এই একই প্রমাণে আলাদা আলাদা নোটেশন ইউজ না করলে ঝামেলাটা হয়। এখানে যে x1 দেখতেছো আর এখানে যে xm দেখতেছো, এটা তো সম্পূর্ণ আলাদা। মানে ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছি, এই যে এখানের x1 আর এখানের x1 কিন্তু এক না। পার্থক্যটা বুঝাইতে পারছি? বুঝছো? না স্যার, স্যার কিভাবে কই না আরেকবার একটু স্যার। এখানে হচ্ছে এই x এটা একটা, সিকোয়েন্সের x1। এটা হচ্ছে x একটা ভেক্টর। জি স্যার। সেই ভেক্টরের কম্পোনেন্ট আছে এক নাম্বার x1 x2 x3 সেগুলো হচ্ছে xn এই পর্যন্ত। x1। আর এখানে ওরা যেটা নিছে সেটা হচ্ছে যে x1 নিজেই একটা ভেক্টর, ও আবার x2 আরেকটা ভেক্টর, xm আরেকটা ভেক্টর আর কি। মানে এখানে এই জন্য এই প্রমাণটা তোমরা যদি একটু নোট ডাউন করো, এই দুই জায়গার নোটেশনটা একটু আলাদা করে তুলবা আর কি, ঠিক আছে? ওই যে আগের প্রমাণে দেখবা এরকম আছে যে এই এমটা নিচে না দিয়ে ওরা উপরে ব্র্যাকেট দিয়ে এম লিখেছে আর কি, অর্ডার বোঝানোর হ্যাঁ জন্য। ওইটা ওই নোটেশনটা এখানে ইউজ করলে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে আর কি, ঠিক আছে? তো এই জায়গায় একটু খাতা লিখে রাখো যে নোট ডাউন করার সময় তোমরা এই দুই নোটেশনটা একটু চেক করে তারপর নিজেদের মতো করে নোট করে নিও আর কি, যাতে তোমার পড়ার সময় তুমি কনফিউজড না হয়ে যাও। স্যার আপনি কিভাবে বুঝছেন স্যার, মানে এরা যে আলাদা আলাদা ভেক্টর স্যার? এখানে তো বলাই এই আছে, x1 x2 xn এখানে দেখো, এখানে বলাই আছে যে লেট, এই যে এটা সিকোয়েন্স সাইন, তাই না? সিকোয়েন্সের চিহ্ন, সিকোয়েন্সের চিহ্ন দিছে। be হ্যাঁ a Cauchy sequence in L infinity arm where each xm is a n-tuples of scalar। আমরা বলেই দিছে যে প্রত্যেকটা xm হচ্ছে এক একটা n-tuples মানে ভেক্টর। কথা বুঝতে পারছো? তাহলে এই যে প্রত্যেকটা xm কে ওরা এইভাবে লিখে জি দেখে, স্যার। এই যে এখানে দেখো। তাহলে এখানে যে ফার্স্ট কম্পোনেন্ট, এই যে উপরেই ওরা কিন্তু m-টা এবার কিন্তু উপরে দিয়েছে, খেয়াল করে দেখো। এটা যদি আগেই দিত, এই পাশেও জি দিত, স্যার। তাহলে কিন্তু সুন্দর হইতো আর কি, জিনিসটা বুঝতে সুবিধা হইতো। আর এই উপরে অ্যাম্প পাওয়ারের মতো করে তোমরা লিখিও না, একটা ব্র্যাকেট সহকারে অ্যাম্পটা লিখিও আর কি, তাহলে আরো কনফিউশন থাকবে, নাহলে হুট করে পাওয়ার মনে হতে পারে আর কি। জি স্যার। বা ওইভাবে দিলেও সমস্যা নাই, তোমরা তোমার টেনসর অ্যানালিসিস করছো, টেনসরে তো সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টের অভাব নাই। স্যার ফাঁকে একটা ছোট্ট প্রশ্ন করি স্যার, মনে থাকে না জিজ্ঞেস করতে। স্যার আমাদেরকে যে স্যার ফিজিক্সে পড়াইছিলেন প্রথম দিকে, বা এখন আমরা পার্শিয়ালে পড়তেছি, ধরেন স্যার জেড কে আমরা এক্স এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করছি, তারপরে আবার জেড কে ওইখানে ওয়াই এর সাপেক্ষে করছি, তাহলে স্যার এটা কি আমরা এইভাবে পড়বো যে ডেল টু জেড বাই ডেল এক্স ডেল ওয়াই, নাকি স্যার মানে পড়বোটা কিভাবে স্যার, এটা রিড করবো কিভাবে স্যার? রিড করার মানে জেড কে যদি 2-3 বার, হ্যাঁ স্যার। এখানে কনফিউশনটা হচ্ছে যে তোমার ওই জেড কে আসলে তুমি কাদের ফাংশন হিসেবে ডেসক্রাইব করতেছো ওইটার উপরে আর কি। জেড কে তুমি যদি বাই ডিফল্ট বলেই দাও যে হচ্ছে এক্স আর ওয়াই এর ফাংশন, হ্যাঁ, তখন তো তোমার, হ্যাঁ স্যার বলেই দিলাম এটা এক্স আর ওয়াই এর ফাংশন, তখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে তো এটা অবভিয়াসলি পার্শিয়াল ডেরিভেটিভ হবে। আবার এক্স হ্যাঁ আর ওয়াই স্যার। এর মধ্যে যদি সম্পর্ক থাকে, ওইটাকেই স্যার, এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক আছে কি নাই সেটাও আবার এখানে ম্যাটার করে। আমি যদি বলে দিই ওয়াই নিজেও আবার এক্স এর ফাংশন, তখন তো ঘুরে ফিরে জেড নিজেই ইন্ডিভিজুয়ালি এক্স এর ফাংশন হয়ে গেল, আর অন্য ভেরিয়েবল লাগতেছে না আর কি। না না স্যার আপনি তো স্যার আরো জটিল করে উত্তর দিচ্ছেন স্যার। মানে আমরা যেটা স্যার পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে করি, হ্যাঁ যে স্যার উপরে ডেল দিয়ে স্যার 3 দি টু দি অর্ডার যত তত দিই, দেন জেডটা লিখি, হ্যাঁ আর নিচে স্যার ধরেন এক্স এর সাপেক্ষে 2 বার করলে ডেল এক্স স্কয়ার লিখি, আর ওয়াই এর সাপেক্ষে একবার করলে ডেল ওয়াই লিখি, আচ্ছা বা ডেল এক্স ডেল ওয়াই, মানে অর্ডারটা 3 করি।
হুম। তো এখন উপরেরটাকে স্যার কি এরকম মানে ডেল 3z বাই ডেল এক্স স্কয়ার ডেল ওয়াই এরকম পড়বো নাকি স্যার মানে কিভাবে পড়বো এটা? আচ্ছা, তুমি তো মনে হয় মিক্সড ডেরিভেটিভের কথা বলতেছো নাকি? হ্যাঁ স্যার, মিক্সড ডেরিভেটিভের কথা বলতেছি স্যার হ্যাঁ, একই সাথে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। মানে ব্যাপারটা হচ্ছে এক্স এর সাপেক্ষে দুইবার আছে, ওয়াই এর সাপেক্ষে একবার আছে। এখন হ্যাঁ, উপরের কিন্তু উপরের টার্মটাকে আমরা কি পড়বো মানে উপরের টার্মটা ওটা D3 পড়বা। d3 পড়বো? হ্যাঁ ঠিক স্যার, আছে? ঠিক আছে। D3 জি স্যার। পড়বা, ওটা সমস্যা নেই। আর নিচের গুলাকে কিউব স্কয়ার এক্স ওইভাবে করতে পারবো না স্যার? করে যাবা, সমস্যা নেই। আর বাই তো বলতে পারবো যেহেতু এখানে ডেরিভেটিভ করে ফেলছি আমি, মানে যেহেতু অর্থাৎ কি ব্যবকলন করে ফেলছি, এখন তো স্যার বাই বলতে পারবো, এখন অর্থাৎ আমি- এটা তো ভগ্নাংশ আকারে আছে। আমার যতটুকু জানা আছে যে ডেরিভেটিভ গুলোকে কখনোই বাই আকারে পড়া হয় না বা বলা হয় না, কারণ এটা তো অ্যাকচুয়ালি বাই না। যেমন আমরা ক্যালকুলাসে সাধারণ ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স বলি, ডিওয়াই বাই ডিএক্স বলাটা ঠিক না। স্যার এটার ব্যাখ্যা স্যার আমাদেরকে স্যারে দিছিল, যদিও উনি হচ্ছে কলেজের টিচার, উনি বলছিল যখন এটা অপারেটর আকারে আছে, যেমন ডিডিটি ডিডি এক্স অফ এক্স আছে, হ্যাঁ, তাহলে এখন তোমাকে ডিডিটি অফ এক্স করতে হবে, এবং এটা কিন্তু এখন অপারেটর, এটাকে তুমি চাইলে কোনাকুনি গুণও করতে পারবা না। হুম। কিন্তু যখন তুমি কি করে ফেলতেছো মানে যে ডেরিভেটিভ করে ফেলতেছো, হুম। যখন এটা ডিএক্স বাই ডিওয়াই হয়ে যাচ্ছে, হুম। এরপর তো তুমি কিন্তু কোনাকুনি গুণ করতে পারতেছো, দ্যাট ইজ এটা কিন্তু আলাদা। এখন না, কিন্তু না। তুমি ডিওয়াই বাই ডিএক্স করতে এখানে- পারবে, এরকম বলছিল আর কি স্যার। এখানে একটু ঝামেলা আছে যে যেমন ইন্টিগ্রেশনের কিছু অঙ্কে যখন আমরা জেড ধরে অঙ্ক করি, তাই না? মনে করো জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরলাম, তখন ডিজেড কে আমরা কি লিখি, যে 2x তারপর ডিএক্স এভাবে লিখি, ঠিক না? জি স্যার। বিশেষ করে লিমিট চেঞ্জিং এর বা প্রতিস্থাপন পদ্ধতির ইন্টিগ্রেশন গুলো Math গুলাতে। আমরা করে থাকি। তো এখন আমাদের কাছে মনে হলো যে আসলে ডিজেড ডিএক্স কে কি আমরা গুণ ভাগের মতো ট্রিট করলাম, ব্যাপারটা কি আসলে এরকমই? আসলে এটা দেখতে ওরকম মনে হলে ব্যাপারটা কিন্তু সাধারণ গুণ ভাগের মতো না, এটা কিন্তু ওই যে লিমিট অপারেটর বসিয়ে এই কনসেপ্টটা আসে, মানে মাঝখানে আমরা আরো 3-4 লাইন জাম্প করে সংক্ষেপে জিনিসটা লিখতেছি, ব্যাপারটা হচ্ছে এরকম। বা তুমি ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি করো, ও বুঝতে পারছি, ওই যে মানে আমি DX যেভাবে স্যার বজ্র গুণন ভাবতেছি হ্যাঁ, হ্যাঁ, কোনাকুনি মানে ওইরকম না। আসলে ওইটা না, কারণ মাঝখানে আরো 3-4 স্টেপ জাম্প করে আমরা যাচ্ছি, কারণ বুঝতে পারছি স্যার। লিমিট হিসাব করেই তো ডেরিভেটিভ আসে, তাই না? ডেরিভেটিভটাকে যখন আমি ভেঙে আবার লিমিটে নিয়ে যাব, এবং লিমিটকেও আবার উপরে নিচে ভাঙাইতে জি হবে। স্যার। লিমিট একটা ফ্র্যাকশন আছে, তার সামনে একটা লিমিট বসাইলাম। এখন আলাদা আলাদা লিমিট যদি উপরে নিচে দুটোটা এক্সিস্ট করে, তখন আমি লিমিটটাকেও উপরে নিচে আলাদা করে দিতে পারবো। ওই তখন আমি সংখ্যার মতো ট্রিট করতে পারবো, এর আগে না, ভাঙার আগ পর্যন্ত না। থ্যাংক ইউ স্যার, অনেক দিনের কনফিউশন স্যার এটা, মানে স্যাররাই সবচেয়ে বেশি কনফিউজ করছে স্যার এটা নিয়ে। ব্যাপার হচ্ছে এগুলো বইতে ওইভাবে সবসময় লেখাও থাকে না, লিখে থাকে না। অনেকে অনেক সময় জানে না, না জানাটা অপরাধ না। এখন এনিহাও এটা আমি পরবর্তীতে আসলে এই কনসেপ্টটার উত্তর আমি ইন্টারমিডিয়েটের বইয়ে পাইছি আর কি। যেমন আমরা যখন বলি যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 বাই মানে 1 ডিভাইডেড ডিএক্স ডিওয়াই, এরকম একটা প্রমাণ আছে না? জি স্যার, মানে উল্টাই দিতে হয় পরে। হ্যাঁ আছে স্যার। ঠিক আছে, মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 হোল ডিভাইডেড ডিএক্স ডিওয়াই, এরকম একটা প্রমাণ কিন্তু আছে ইন্টারমিডিয়েটের বই, দেখবা। আমাদের সময় ছিল, এখন এই সময়ের বইগুলোতে আছে কিনা, মানে ডিএক্স ডিওয়াই আর ডিওয়াই ডিএক্স একই, ঠিক কিনা? বুঝতে পারছো তো? তো ওইখানের জি, স্যার। প্রমাণটা দেখবা, ইন্টারমিডিয়েটের বই প্রমাণটা দেখবা। প্রমাণটা করার সময় কিন্তু ওরা এক অপারেটর থেকে লিমিটে গিয়ে তারপর উল্টিয়ে আবার লিমিট থেকে অপারেটরে ব্যাক করছে। তার মানে তুমি যখন লিমিটে চলে যাচ্ছ, তখন তুমি সংখ্যার মতো ট্রিট করে এদেরকে উপর নিচ করতে পারছো, কিন্তু যতক্ষণ তুমি এদের সাথে অপারেটর যুক্ত করে দিছো, ততক্ষণ তুমি ফ্র্যাকশনের মতো এদেরকে ট্রিট করতে পারো না। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তো এখন আমরা কমপ্লিটনেসের এই ব্যাপারটাতে আসি, যে আমাদের যে এই যে সিকোয়েন্সটা আমরা নিলাম, এই সিকোয়েন্সের মধ্যে আছে n টিউপলস, মানে কম্পোনেন্ট বিশিষ্ট কিছু ভেক্টর। প্রত্যেকটা মানে সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার হচ্ছে এক একটা ভেক্টর। ভেক্টর নিয়ে সিকোয়েন্স, আগে আমরা দেখছি সংখ্যা নিয়ে সিকোয়েন্স, ফাংশন নিয়ে সিকোয়েন্স, এখানে দেখতেছি আমরা যে ভেক্টর নিয়ে সিকোয়েন্স, মানে সিকোয়েন্স একটা ভেক্টর নিলাম, আরেকটা ভেক্টর, আরেকটা ভেক্টর, এইভাবে করে করে আমি সিকোয়েন্স বানাই। এখন সেই প্রত্যেকটা
ভেক্টরের চেহারা আবার এরকম যে তার ফার্স্ট কম্পোনেন্ট এরকম, সেকেন্ড কম্পোনেন্ট এরকম, থার্ড কম্পোনেন্ট এরকম, এইভাবে করতে করতে গেছে। তো এখন আমরা এটা দাবি করে নিছি, মানে আমাদের নিজের সুবিধাতে ধরে নিছি যে এটা হচ্ছে একটা কসি সিকোয়েন্স। কসি সিকোয়েন্সের কথা আবার মনে করতে হবে। কসি সিকোয়েন্স মানেই হচ্ছে একটা নির্দিষ্ট টার্মের পর গিয়ে একটা প্রিডিফাইন এপসাইলন যদি তোমার দেওয়া থাকে, তাহলে যে কোনো দুইটা র্যান্ডম একটা নির্দিষ্ট টার্মের পরে যে কোনো দুইটা র্যান্ডম টার্মের বিয়োগফল পার্থক্য তুমি সেই প্রিডিফাইন এপসাইলন থেকে কম দেখাইতে পারবা। এটাই হচ্ছে কসি সিকোয়েন্স হওয়ার প্রপার্টি। যদি অনেক প্যাচ মনে হয়, জিনিসটা বুঝো তো সবাই, মানে ফিল করো তো কসি সিকোয়েন্সটা কি? না স্যার, আরেকবার একটু রিপিট করলে স্যার উপকার হবে। স্যার আরেকবার একটু বলেন মনে স্যার। করো তোমাকে কেউ বললো যে এপসাইলন হচ্ছে 0.005, ঠিক আছে? এখন আমি ওই একটা সিকোয়েন্সের কিছু টার্মের ডিফারেন্স নিব, তো দেখলাম 7 নাম্বার পরে গিয়ে যত টার্ম আছে এদের মধ্যে থেকে যদি আমি যে কোনো র্যান্ডম দুইটা টার্মের বিয়োগফল নেই, তাহলে ওই 0.005 এর থেকে ছোট আসতেছে, ছোট যে কোনো। এখন বললো যে না ভাই 0.005 না, এখন আপনাকে 0.00008 দিলাম, মানে আরো ছোট বানাই দিলাম এপসাইলনের মানটা। তখন দেখলাম যে 7 নাম্বারের পরে যে কোনো দুইটা র্যান্ডম নিলে ওই আগের মতো আর স্যাটিসফাই করতেছে না, তখন 7 এর পরেও আমাকে আরো আগাইতে হবে। তো দেখলাম যে আচ্ছা 15 নাম্বার টার্মের পরে গিয়ে এই জিনিসটা আবার হয় যে আমার এখন যে এপসাইলনের নতুন মান দেওয়া আছে গিভেন এপসাইলনের চেয়ে কম আসতেছে। 15 এর পরে যত টার্ম আছে এর মধ্যে থেকে যদি যে কোনো দুইটাকে আমি র্যান্ডমলি চুজ করি, যে কোনো দুইটা, তখন এদের ডিফারেন্স আমার ওই 0.00008 এর থেকে আবার কম আসতেছে এবং স্যাটিসফাই করতেছে। তার মানে এই যে বলতেছি যে তোমাকে আগে থেকে একটা এপসাইলন মান দেওয়া থাকবে, এটা যতই ছোট হোক। এখন নির্দিষ্ট একটা টার্মের পরে যে কোনো দুইটা র্যান্ডম টার্মের ডিফারেন্স বা ম্যাট্রিক সেই প্রিডিফাইন এপসাইলন থেকে তুমি ছোট দেখাতে পারবা। যদি পারো তাহলে সেটা কসি সিকোয়েন্স হবে, যদি কোনো জোড়ার জন্য এটা না ঘটে তাহলে সেটার কসি সিকোয়েন্স হবে। জিনিসটা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। ঠিক আছে। এবং এই এপসাইলনে কিন্তু বারবার চেঞ্জ করে তোমাকে চিন্তা করতে হবে যে আমি হয়তো 10 টু দি পাওয়ার -9 নিলাম, খুব ছোট একটা সংখ্যা না। আরেকজন বললো না আমি 10 টু দি পাওয়ার -100 দিলাম আপনাকে, তারপরেও কিন্তু তুমি একটা ফিক্স নাম্বার তোমাকে পাইতে হবে। মানে তোমার এপসাইলন দিয়ে চিন্তা করতে হবে, আবার র্যান্ডম যে কোনো ওই টার্মের পরে যে কোনো দুইটা টার্মের বিয়োগফল র্যান্ডম হইতে হবে, র্যান্ডম দুইটা টার্মের বিয়োগফল হইতে হবে, ব্যাপারটা এরকম। তাহলে এখানে যে এই যে আমরা বলতেছি যে ধরো আমাদের এপসাইলন দেওয়া আছে, তাহলে এই যে n নটটা হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট একটা টার্মের নাম্বার, যে এত নাম্বার টার্ম n নট নাম্বার টার্মের পরে এরা হচ্ছে যে সিরিয়াল নাম্বার, যে m নাম্বার মানে ভেক্টর আর p নাম্বার ভেক্টর, দুইটা র্যান্ডম, কিন্তু দুটোটাই কিন্তু n নট এর থেকে বড়। আমি বলছি কিন্তু n নট এর পর, যেমন 5 এর পরে যত টার্ম আছে তাদের মধ্যে থেকে র্যান্ডম দুইটা। তো এখানে ব্যাপারটা এরকম যে n নট এর পরে n নট টার্মও নেওয়া যাবে, সমস্যা নাই, বাট তাহলে সেটা অথবা তারপরে যে কোনো দুইটা টার্ম নিয়ে যদি আমি তাদের ম্যাট্রিক মানে ডিফারেন্স হিসাব করি, তাহলে দূরত্ব প্রিডিফাইন এপসাইলন থেকে ছোট হবে, ছোট হবে। এখানে দুইটা ডিফারেন্স আমরা কিভাবে হিসাব করব, যেহেতু আমাদের এখানে একটা নর্ম স্পেস, এখানে তখন ম্যাট্রিক থেকে আমাদের নর্মের মাধ্যমে ম্যাট্রিকটা হিসাব করতে হবে। তাহলে সেই ডেফিনেশনটা আমাদের দেওয়া আছে ইনফিনিটি নর্ম, তখন এই dxm xp মানে হচ্ছে xm আর xp এর বিয়োগফলের ইনফিনিটি নর্ম, তাহলে সেটাই এপসাইলন থেকে ছোট হবে। এখন নর্মের যে ডেফিনেশন আমাদের বাই ডিফল্ট দেওয়া আছে মানে ইনফিনিটি নর্মে, সেটা কি ম্যাক্সিমাম বের করতে হবে। ম্যাক্সিমাম কি, এই ভিতরে যেটা আছে তার প্রত্যেকটা কম্পোনেন্ট সেটার অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে, যেহেতু এখানে দুইটা ভেক্টরের বিয়োগফল আছে তাহলে কম্পোনেন্ট ওয়াইজও বিয়োগফল আসবে, এবং সেই বিয়োগফলের সবচেয়ে বড় ম্যাক্সিমাম ভ্যালুটাই আমাকে নিয়ে অ্যাবসলিউট ভ্যালুটাই আমাকে ম্যাক্সিমাম হিসেবে নিতে হবে। তার মানে খেয়াল করে দেখো এই যে এখানে যতগুলো বিয়োগফল আছে যে ব্র্যাকেটের ভিতরে, এই ব্র্যাকেটের ভিতরে যত বিয়োগফল আছে তাদের মধ্যে সবচেয়ে বড়টা কিন্তু এপসাইলন থেকে ছোট, সবচেয়ে বড়টা সেটাই এপসাইলন থেকে ছোট। সবচেয়ে বড়টাই যদি এপসাইলন থেকে ছোট হয় তারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এপসাইলন থেকে ছোট, বাকিগুলো তো ছোট। ঠিক আছে। তো সেই জিনিসটাই যেখানে লিখলো যে ফর i 1 2 3 i এর যে কোনো ভ্যালু যদি আমি বসাই তাহলে এইখানকার প্রত্যেকটা বিয়োগফলই এপসাইলন থেকে ছোট আসছে। এখন আমরা এটার পরবর্তী লাইনে যদি আসি, এখন এইখানে জিনিসটা খেয়াল করো, এই যে এই জায়গায়
তুমি আই এর জায়গায় 1 চিন্তা করো, মনে করো এটা হচ্ছে x1m, এটা হচ্ছে x1p। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এটা হচ্ছে m নাম্বার ভেক্টরের 1 নাম্বার কম্পোনেন্ট। এই যে এটা এই জিনিসটা যদি i এর মান আমি 1 চিন্তা করি, তাহলে এটা হচ্ছে m নাম্বার ভেক্টরের 1 নাম্বার কম্পোনেন্ট, আর এটা হচ্ছে p নাম্বার ভেক্টরের 1 নাম্বার কম্পোনেন্ট। কথা কি বুঝছো? জি স্যার। থেকে বুঝা গেছে? তাহলে এখন খেয়াল করো, এখানে জি স্যার। i এর মান 1 চিন্তা করো, তাহলে এটা হচ্ছে m নাম্বার ভেক্টরের 1 নাম্বার কম্পোনেন্ট, 1 নাম্বার এটা হচ্ছে p কম্পোনেন্ট। নাম্বার ভেক্টরের 1 নাম্বার কম্পোনেন্ট। তার মানে আমি দেখাচ্ছি যে আমার কাছে যত ভেক্টর আছে তাদের 1 নাম্বার কম্পোনেন্ট গুলো নিয়ে আমি যদি একটা সিকোয়েন্স বানাই, তাহলে এই কন্ডিশন অনুযায়ী সেটা একটা কষি সিকোয়েন্স হবে। এই জায়গাটা বুঝছো কিনা? জি স্যার, ওইটা তো ওই আগেই উদাহরণ দিছেন যে যদি আমি এপসাইলন থেকে ছোট দেখাইতে পারি তাহলেই এটা কষি সিকোয়েন্স হবে। তো যেহেতু এখানে এপসাইলন থেকে ছোট দেখানো যাচ্ছে একটা নির্দিষ্ট নাম্বারের পরে যে কোনো র্যান্ডম দুইটা হবে, কিন্তু এখানে সিকোয়েন্স কোনটাকে নিচ্ছে এটাকে একটু খেয়াল করতে হবে। আমি প্রত্যেকটা ভেক্টরের 1 নাম্বার কম্পোনেন্ট নিয়ে যদি নতুন একটা সিকোয়েন্স চিন্তা করি, তাহলে সেটা এই কন্ডিশন অনুযায়ী একটা কষি সিকোয়েন্স হবে। জি স্যার, আই দিয়ে জেনারেলাইজ করলাম আর কি স্যার। আমি যদি আবার এম এর 2 নেই তাহলে পি এরও 2 নিলে এম এর 2 না, আই এর 2, এম এর 2 না। এটা যদি এখন আই এর মান 2 হয়, এটা যদি আই এর মান 2 হয়, তাহলে এটা হচ্ছে এম নাম্বার ভেক্টরের 2 নাম্বার কম্পোনেন্ট, এটা হচ্ছে পি নাম্বার ভেক্টরের 2 নাম্বার কম্পোনেন্ট। এখন আমার কাছে এই যে সিকোয়েন্সের ভিতরে যত ভেক্টর ছিল সমস্ত ভেক্টরের 2 নাম্বার কম্পোনেন্ট গুলোকে নিয়ে, শুধুমাত্র 2 নাম্বার কম্পোনেন্ট গুলো নিয়ে যদি আমি আরেকটা সিকোয়েন্স বানাই, তাহলে এই কন্ডিশন অনুযায়ী সেই সিকোয়েন্সটা একটা কষি সিকোয়েন্স হবে। জি স্যার। কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। সহজ, জাস্ট একটু ভেক্টর, সিরিয়াল নাম্বার, এই জিনিসগুলো একটু ম্যাচ করে পড়লে বুঝতে পারবা। কিন্তু স্যার যেটা আপনি স্যার সিকোয়েন্স ধরে নিয়েছিলেন এক্সএম, ওইখানে তো স্যার এক্সএম আছে বুঝলাম, কিন্তু স্যার পি তো ছিল না, এক্সপি তো ছিল না। আর এক্সপিও আছে, পি তো একটা সিরিয়াল নাম্বার মাত্র। এই যে আমরা পিটা কি, ওই যে কষি সিকোয়েন্স ধরার জন্য একটা নাম্বারের পর থেকে যে কোনো দুইটা সিরিয়ালের যদি দুইটা টার্ম দিয়ে নিয়ে আসি, ও বুঝছি স্যার। হ্যাঁ, র্যান্ডম দুইটা নিব না আমি বিয়োগফল বের করার হ্যাঁ, জন্য। এম এর পরে তো কত কিছুই আছে, এম এর পরে তো আরো কত কিছুই আছে, তো এখান থেকে আমরা স্রেফ পি দিছি এন নট এর পরে। এন নট এর পরে জি স্যার, এন নট সহ হইতে পারে যে কোনো দুইটা সিরিয়াল নাম্বারের মানে কম্পোনেন্ট আমরা চুজ করব, যে এন নট, তাহলে এম নাম্বার আর পি নাম্বার একটা চুজ করলাম, তাদের ডিফারেন্সটা পার্থক্যটা এপসাইলন থেকে ছোট। তাহলে এখন আমাদের কাছে যত ভেক্টর আছে সমস্ত ভেক্টরের এক একটা কম্পোনেন্ট যদি নিয়ে, মানে সমস্ত ভেক্টরের 1 নম্বর কম্পোনেন্ট নিলাম, একটা সিকোয়েন্স বানালাম, সেটা কষি সিকোয়েন্স। 4 নাম্বার কম্পোনেন্ট সবারটা নিলাম সিরিয়ালি, তারপরে একটা সিকোয়েন্স বানাইলাম, সেটাও কষি সিকোয়েন্স হবে। তাহলে কষি সিকোয়েন্স যদি হয়, আবার এখন এই যে নতুন যে সিকোয়েন্সগুলো বানাইতেছি এর কম্পোনেন্টগুলো কিন্তু ভেক্টরের একটা নির্দিষ্ট কম্পোনেন্টগুলো ছিল, তাই অবভিয়াসলি রিয়েল বা কমপ্লেক্স নাম্বার এগুলো। তাহলে এগুলো কি লিমিট পয়েন্ট থাকবে, কারণ কি রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার এগুলো কি কমপ্লিট সেট বা কমপ্লিট স্পেস। তাহলে আমরা যে এই যে এটা হচ্ছে 1 নাম্বার কম্পোনেন্ট গুলোকে নিয়ে একটা সিকোয়েন্স, এটা হচ্ছে 2 নাম্বার কম্পোনেন্ট গুলোকে নিয়ে একটা সিকোয়েন্স, এটা হচ্ছে তোমার n নাম্বার একদম শেষের কম্পোনেন্ট গুলোকে নিয়ে একটা সিকোয়েন্স। প্রত্যেকটা ভেক্টরের সিরিয়ালি এক নাম্বার কম্পোনেন্ট গুলোকে নিয়ে সিকোয়েন্স বানানো হচ্ছে, 2 নাম্বার কম্পোনেন্ট গুলোকে নিয়ে সিকোয়েন্স বানানো হচ্ছে, এইভাবে করা হচ্ছে। তাহলে সেগুলো যদি কষি সিকোয়েন্স, রিয়েল নাম্বার বলো বা কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি অনুযায়ী প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু কনভার্জেন্ট হবে, লিমিট থাকবে। তাহলে এই যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সের একটা লিমিট পয়েন্ট আছে, সেটাকে ধরে নিল Z1। এখানে 2 নাম্বার কম্পোনেন্ট গুলোকে নিয়ে যে সিকোয়েন্সটা পাইলাম সেটা কনভার্জেন্ট, তার লিমিট পয়েন্টকে ধরলাম Z2। এইভাবে আমরা এরকম ZN আমরা এরকম প্রত্যেকটা কম্পোনেন্ট গুলোকে নিয়ে পাইছি। তাহলে এখন এই প্রত্যেকটা লিমিট পয়েন্ট নিয়ে এখন যদি আমি একটা ভেক্টর বানাই, এটা আবার সিকোয়েন্স না, কিন্তু এই যে Z এটা কিন্তু নিজে একটা ভেক্টর, ঠিক আছে, নিজে একটা ভেক্টর যার কম্পোনেন্ট গুলো কি কোথা থেকে পাইছি, এই যে 1 নাম্বার কম্পোনেন্ট গুলো নিয়ে যাদের যে সিকোয়েন্স হয় তার লিমিট পয়েন্ট হচ্ছে Z1। তারপরে এই যে সবার 2 নাম্বার কম্পোনেন্ট নিয়ে যে সিকোয়েন্স হয় তার লিমিট পয়েন্ট হচ্ছে Z2।
সবার শেষের কম্পোনেন্ট গুলো নিয়ে যে সিকোয়েন্স হয় তার লিমিট পয়েন্ট হচ্ছে zn। তাহলে এখন আমি প্রত্যেকটা লিমিট পয়েন্ট নিয়ে আরেকটা নতুন ভেক্টর বানাইলাম। তাহলে এতে কি হইলো, এখন আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি, আমি যে শুরুতে নিছিলাম এটা একটা কসি সিকোয়েন্স, এই যে এটা একটা কসি সিকোয়েন্স নিচ্ছিলাম, তাহলে এখন যদি আমি ওই লিমিটটা এর উপরে অ্যাপ্লাই করি, তাহলে আমি দাবি করতে পারবো যে আমার যে এই যে জেড ভেক্টরটা পাইলাম, আমি নতুন ভাবে বিল্ড আপ করলাম সবার লিমিট পয়েন্ট নিয়ে, এটা যেহেতু একটা কসি সিকোয়েন্স, মানে ভেক্টর গুলো নিয়ে যে সিকোয়েন্স হয় সেটা একটা নির্দিষ্ট ভেক্টরের দিকে কনভার্জ করবে, সেই ভেক্টরটা হচ্ছে জেড। জিনিসটা বুঝছো কিনা? মানে জি স্যার, এই আলটিমেট আরেকটা কোষেই সিকোয়েন্স পাইলাম আমরা এই একটা ধরে। জেড কিন্তু কসি সিকোয়েন্স না, কিন্তু জেড কিন্তু একটা ভেক্টর। জি স্যার। তাহলে এইখানে যে সিকোয়েন্সটা ছিল সেটা একটা কসি সিকোয়েন্স ছিল, ঠিক আছে? কাদের সিকোয়েন্স? ভেক্টরের সিকোয়েন্স। তাহলে এই ভেক্টরগুলো আস্তে আস্তে আরেকটা ভেক্টরের দিকে কনভার্জ করবে, লিমিট পয়েন্ট থাকবে, সেই এটা হচ্ছে জেড। সেই ভেক্টরটা হচ্ছে জেড, এবং জেডটা এক্সিস্ট করবে, সেটা তো আমরা প্রমাণ করে দেখাই আসলাম। তার মানে আমাদের এই কসি সিকোয়েন্সটা কনভার্জ করে, লিমিট পয়েন্ট আছে, এবং জেড নিজেও কি আমার এল ইনফিনিটি এন স্পেসের একটা মেম্বার। তার মানে আমাদের এল ইনফিনিটি এন যে স্পেসটা আছে সেটা কমপ্লিট। আবার যেহেতু নর্ম আগে থেকে ডিফাইন করা ছিল, নর্ম আছে, কমপ্লিটনেস প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে এটা একটা বানাক স্পেস। বুঝছো কিনা? বানাক স্পেস জি দেখো স্যার, না, বুঝতে পারছি। যে নর্ম যে ডিফাইন করতেছো এই নর্মের প্রপার্টি ঠিক আছে কিনা, আর হচ্ছে আর হচ্ছে কমপ্লিট কিনা। এখন এখানে যে করোলারি এক, এই যে এখান থেকে খেয়াল করো কি বলছে, দা স্পেস এল ইনফিনিটি ইজ এ বানাক স্পেস। এখন আবার নতুন নোটেশন অ্যাকচুয়ালি না, উপরে কিন্তু কিছু নাই, এন এর এনটা এনটা নাই, ভেনিশ হয়ে গেছে। তাহলে ইনফিনিটি দেখে তোমাকে আগেই বুঝতে হবে যে এখানে নর্মটা হিসাব করতে হবে কি ম্যাক্সিমাম নর্ম, অথবা আরেক ভাষায় বলে সুপ্রিমাম নর্ম। ঠিক আছে? আর সুপ্রিমাম আর ম্যাক্সিমার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, পার্থক্যটা কেউ বলতে পারো? স্যার, সুপ্রিমাম হচ্ছে সবগুলা ছোটর মধ্যে যেটা সবচেয়ে বড়, ছোটগুলার মধ্যে। আচ্ছা, ধরো আমি এখন এই জিনিসটাকে আর ম্যাক্সিমাম তো বড়ই। আচ্ছা, মানে আরেকটা জিনিস দিয়ে বুঝাই, ধরো সুপ্রিমামের বদলে আমি ইনফিমাম মানে মিনিমাম দিয়ে বুঝাই। একটা সেট চিন্তা করো, 1, 1/2, 1/3, 1/4, 1/5, এই কম্পোনেন্ট গুলো আছে একটা সেটের মধ্যে, ঠিক আছে? জি স্যার। এই সেটের জি স্যার। মিনিমাম ভ্যালু কত, মানে মিনিমাম মেম্বারটা কত বলো, অন্যরা উত্তর করো। সেটটা বুঝতেছো তো? 1, হাফ, 1/3, 1/4, 1/5, এইভাবে চলতেছে একটা সেট, ঠিক আছে? তাহলে এই সেটের কথা আসতেছে না। 0 স্যার। এই সেটের মিনিমাম মেম্বার কত, মানে মিনিমাম ভ্যালুটা কত? 0 আর কেউ? সে 0 দিকে যাচ্ছে। আর কেউ আসো? আর কেউ উত্তর করবা? হ্যাঁ স্যার, জিরোই হবে তো যদি লিমিট কোনো না দেওয়া থাকে। আমি বলছি মিনিমাম ভ্যালু কত, এই সেটের মিনিমাম আমার মেম্বার কত? ইন্টারনেটের সমস্যা। does not exist হবে কি বললা? does not exist ডাজ নট এক্সিস্ট, কারণ তুমি যে জিরোর দিকে সবগুলো যাইতেছে, জিরো তো এই সেটের মেম্বার না, নট এক্সিস্ট স্যার। তাহলে এই সেটটার মিনিমাম মেম্বার নাই, কথা বুঝছো তো? কিন্তু যদি আমি ইনফিমাম বলি, ইনফিমাম কিন্তু 0, এটা বুঝছো তো ব্যাপার? মিনিমাম আর ইনফিমাম পার্থক্য বুঝছো তো? স্যার উল্টো হয়ে গেছে। উল্টা লাগছে কেন? এই সেটের মিনিমাম স্যার মেম্বার সেটে কি জিরো আছে স্যার? না, মানে না, সেটে তো আমি বলেই দিচ্ছি 1, 1/2, 1/3, আচ্ছা। 1/4, এইভাবে। তাই এইভাবে যদি থাকে তাহলে এই সেটের কোনো মিনিমাম মেম্বার নাই, কিন্তু ইনফিমাম কিন্তু আছে, ইনফিমাম কিন্তু 0 বা লিমিট পয়েন্ট 0, ঠিক আছে? ইনফিমাম যেটা আছে এখন, এজন্যই নাই। তো এই জন্যই আমরা বলতেছি যে ম্যাক্সিমাম নর্ম, এটার আরেকটা নাম সুপ্রিমাম নর্মও আছে। তো যেখানে এরকম একটু ভেজাল বাজবে সেখানে এই ম্যাক্সিমাম নর্মটাকে চেঞ্জ করে তোমার সুপ্রিমাম নর্ম চিন্তা করতে হবে আর কি, ঠিক আছে? তো এই যে এল ইনফিনিটি নর্ম মানে হচ্ছে যে এখানে এই যে খেয়াল করে দেখো, আমি উপরে এন দেই নাই, এন না দেওয়া মানে, যেমন এন দেওয়া মানে কি, এটা একটা ভেক্টর, এর এন সংখ্যক কম্পোনেন্ট আছে, ব্যাপারটা বুঝছো তো? যদি আমি উপরে এন দিয়ে দেই
তখন তোমাকে বুঝতে হবে মেম্বার গুলো হচ্ছে n টিউপলস বা n কম্পোনেন্ট বিশিষ্ট ভেক্টর। ক্লিয়ার? জিনিসটা বুঝছো কিনা? উপরে n থাকলে কি বুঝে নিবা? তো সারা শব্দ নাই। শুনতেছো? লাইনে আছো তোমরা? জি স্যার। উত্তর পারো না কেন? আমি বলছি n থাকলে কি বুঝে নিতে হবে যে আমার n টিউপলস আছে। অ্যান্টিপোজ। n টিউপলস অন্যভাবে বললে n কম্পোনেন্ট বিশিষ্ট ভেক্টর। ঠিক আছে? আর n যদি দেওয়া না থাকে তার মানে হচ্ছে এই টিউপলস এর কোনো শেষ নাই, 1 2 3 4 আমরা করতে করতে খালি আগাইতে থাকবে। তাহলে এই প্রপার্টিটা সাধারণত কিসের ক্ষেত্রে থাকে? সিকোয়েন্সের ক্ষেত্রে। বুঝতে পারছো? তো এখন এই যে L ইনফিনিটি যেটাকে আমরা বলতেছি, এটা একটা লিনিয়ার স্পেস অফ অল বাউন্ডেড সিকোয়েন্স। আগেই ওরা একটা কন্ডিশন দিয়ে দিছে, এই যে সিকোয়েন্স গুলো নিবা সেটা বাউন্ডেড সিকোয়েন্স হইতে হবে। তাহলে বাউন্ডেড সিকোয়েন্স কাকে বলে বলো তো একটু, মনে আছে কিনা? বাউন্ডেড সিকোয়েন্স, বাউন্ডেড সেট স্যার কাছাকাছি বলো। আপার লোয়ার বাউন্ড। আপার এন্ড লোয়ার বাউন্ড থাকবে, তার মানে এদেরকে আমি একটা নির্দিষ্ট দুইটা সংখ্যা দ্বারা আটকাইতে পারবো, সহজ কথা এই তো নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। এটার সবচেয়ে বড় ভ্যালু আর সবচেয়ে কম ভ্যালু দুইটাকে আমি আমার একটা পছন্দ মতো দুইটা সংখ্যা দিয়ে আটকাইতে পারবো, যে এর মধ্যেই থাকবে, এর বাইরে আর যাইতে পারবে না। এইভাবে যদি আটকানো যায় তখন বাউন্ডেড হবে। তাহলে এখানে বলে দিছে যত বাউন্ডেড সিকোয়েন্স আছে n যখন দেওয়া থাকবে না তখনই হচ্ছে ভেক্টরের কম্পোনেন্ট আর শেষ হচ্ছে না। ভেক্টরের কম্পোনেন্ট শেষ হচ্ছে না মানেই তোমাকে তখন চিন্তা করে নিতে হবে সিকোয়েন্স। আবার সিকোয়েন্স নিলেই হবে না, এখানে এক্সট্রা কন্ডিশন আছে, বাউন্ডেড হইতে হবে। যদি এখন আমরা নর্ম ডিফাইন করলাম যে এই যে এক্স এর নর্ম, সেটা মানে হচ্ছে এই যে সিকোয়েন্সের যেই কম্পোনেন্ট গুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় যেটা অ্যাবসলিউট ভ্যালুর দিক থেকে সবচেয়ে বড় এবং সুপ্রিমাম হিসেবে যেটা আসবে সেটাই হচ্ছে এটার নর্ম। এই সুপ্রিমাম নেওয়ার কারণ তোমরা বুঝতে পারতেছো, ওই যে একটু আগে যে উদাহরণটা দিয়ে বুঝাইলাম যে আমি এরকম ম্যাক্সিমাম হয়তো খুঁজে পাইতেছি না বা ম্যাক্সিমাম এক্সিস্ট করে না, এরকম একটা উদাহরণ দিতে পারবা যে ম্যাক্সিমাম এক্সিস্ট করে না? স্যার রিয়েল নাম্বার 1 2 3 চলতেছে। না না ওটা না, মানে সুপ্রিমাম আছে কিন্তু ম্যাক্সিমাম নাই। যেমন আগের উদাহরণটা দিছিলাম কি, যে মিনিমাম নাই কিন্তু ইনফিমাম আছে। হ্যাঁ, তো এরকম একটা এক্সাম্পল দিতে পারবা কিনা যে ম্যাক্সিমাম নাই কিন্তু সুপ্রিমাম আছে? ঠিক। স্যার যেমন একটা সেট চিন্তা করি স্যার, ধরলাম যে এক্স স্কোয়ারের যে ভ্যালু গুলো পাবো সেগুলো মনে করেন যে 100 এর কম হবে। হ্যাঁ, এভাবে একটা সেট তৈরি করলাম 2 4 তারপরে 16, কিন্তু আমি ওই যে লাস্টের ভ্যালুটা আমি দিলাম না। এটা তো ইনফাইনাইট সেট না হলে তো হবে না, এটা ওইভাবে হবে না। ওই আগের উদাহরণটার মতো একটু অ্যানালগাস একটা জিনিস চিন্তা করো, সেটা কিরকম? স্যার একটা সেট যদি আমরা এরকম নেই যে স্যার 1 তারপরে 1.1 1.2 1.3 এভাবে করে আগাচ্ছে, তো স্যার ওটার ম্যাক্সিমামটা আমরা জানি না কিন্তু স্যার সুপ্রিমামটা আমরা জানি, যেটা কত হচ্ছে সুপ্রিমাম 2 কত? হবে স্যার ওই সেটে। ওই 1 সেটে? থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এরকম যে 1.9 নিলা, 1.9 তারপরের বার নিলা 1.99, এরপরের বার নিলা 1.999, মানে 3টা 9, এরপর 1.4টা 9, এইভাবে তুমি একটা স্যার দিলা, এভাবে আগাচ্ছে। তাই না? ঠিক জি আছে, স্যার। এটা খুব ভালো এক্সাম্পল ছিল। তার মানে আমার ম্যাক্সিমাম এখানে কিন্তু কোনো মান নাই, কারণ আমি যতই 9 একটা বাড়াই এটা আগের তুলনায় আবার বেড়ে যাচ্ছে, কিন্তু কোথাও থামতেছে না। তাহলে এটার কিন্তু ম্যাক্সিমাম নাই কিন্তু সুপ্রিমাম আছে। সুপ্রিমামটা আছে স্যার। ঠিক আছে, তাহলে এই যে ম্যাক্সিমাম নর্ম আর সুপ্রিমাম নর্ম অনেক ক্ষেত্রে একই আসবে, কিছু ক্ষেত্রে এরকম একটু স্লাইট পার্থক্য হবে। এটা বোঝানোর জন্য বললাম আর কি। তো এই যে এখানে আমরা যেটা বললাম যে সিকোয়েন্সের এই যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা সুপ্রিমাম মানে অ্যাবসলিউট ভ্যালু নিলাম, তারপর সুপ্রিমাম ভ্যালুটা নিলাম, সেটাই হচ্ছে আমার এই স্পেসের জন্য আমরা নর্ম ডিফাইন করলাম, মানে সিকোয়েন্সের নর্ম। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো ব্যাপারটা। এখন এই যে সিএক্স এই জিনিসটা একটু শুরুতে আমরা পড়ে ফেলছি অলরেডি, ওই যে সিএবি পড়ছিলাম ফাংশন স্পেস, মনে আছে তো? এখানে
আরেকটা জিনিস দেওয়া আছে, দ্য স্পেস Cx is defined as the linear space of all bounded continuous scalar valued function defined on x। এখানে এক্সটা ওরা আরবিটারি রেখে দিয়েছে, যেটা আমরা শমসেজের বইয়ে দেখলাম এবি দিয়ে দেওয়া আছে, কারণ এবি তো কোনো ফিক্স জিনিস না। এটাকে তুমি যদি আরবিটারি রাখতে চাও, এটার নাম এই বইয়ে দিছে এক্স, একই একই কথা, কিন্তু এই এক্সটাই কখনো ওপেন ইন্টারভেল এবি হবে, কখনো ক্লোজ ইন্টারভেল এবি হবে, বা ভিন্ন, হয়তো 0 থেকে 1 হবে, এরকম কিছু একটা হবে আর কি। তো এই যে দেখো এখানে আমরা এই যে সুপ্রিমাম নর্ম বা ম্যাক্সিমাম নর্ম ডিফাইন করলাম, সেটা কি, ওই যে ফাংশনটার ভ্যালু এই ইন্টারভেলের মধ্যে, মানে এই সেট ক্যাপিটাল এক্স এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু যেটা আসবে, মানে সুপ্রিমাম যে ভ্যালুটা আসবে সেটা নেওয়া হচ্ছে। তো এখন বলতে পারো স্যার আগের ডেফিনেশন যেটা বললেন এর সাথে পার্থক্য, কোনো পার্থক্য নাই, কিন্তু ওয়ার্ড কিন্তু একটা বেশি বাউন্ডেড। এখন বলো তো বাউন্ডেড শব্দটা এক্সট্রা করে দেওয়ার কারণে আগের তুলনায় কি এটা আলাদা হয়ে গেছে, না একই ডেফিনেশন আছে? এই উত্তরটা কে দিতে পারবা? আমরা যে সম সিরিজে ওই যে সি এবি পড়ছিলাম, আর এখানে সি এক্স, আদতে কোনো পার্থক্য নাই, ওই এক্সটাই এখানে এবি আর কি, কিন্তু এখানে একটা ওয়ার্ড বেশি আছে বাউন্ডেড, এই বাউন্ডেড ওয়ার্ডটা এখানে উল্লেখ ছিল না। এখন এটা আলাদাভাবে উল্লেখ করা জরুরি কি না, বা এই বাউন্ডেড শব্দ এখানে স্যার ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো আমরা, আর আগেরটাতে নাও পেতে পারি। না 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 না, ব্যাপারটা এরকম না। কন্টিনিউয়াস ফাংশন একটা নির্দিষ্ট ইন্টারভেলের মধ্যে, একটা ক্লোজ ইন্টারভেলের মধ্যে কন্টিনিউয়াস ফাংশন যদি হয়, সেটা আনবাউন্ডেড হওয়ার কি কোনো চান্স আছে? কোনো রেকর্ড দেখছো কখনো? মানে আমরা যে এবির কথা বলতেছিলাম, ক্লোজ ইন্টারভেল যদি হইতো, ক্লোজ ইন্টারভেল যদি হইতো, তখন আমাদের কিন্তু এই বাউন্ডেড শব্দটা এক্সট্রা অ্যাড করার দরকার পড়তো না। কারণ কি, আমরা রিয়েল নাম্বারের প্রপার্টি বা রিয়েল ফাংশনের প্রপার্টি যদি জানি, একটা ক্লোজ ইন্টারভেলের মধ্যে যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয়, এটা বাই ডিফল্ট বাউন্ডেড। বুঝছো কিনা কথাটা, জিনিসটা কি বুঝছো? জি স্যার। এখন আমি যখন ক্লোজ ইন্টারভেলের বদলে অন্য কোন ইন্টারভেল নিব, হয়তো ওয়ান সাইডেড ওপেন থাকতে পারে, বা দুই সাইডেড ওপেন, বা ওপেন ক্লোজ মিক্স থাকতে পারে, বা এক্স অন্য কোনো সেট হইতে পারে, সেখানে এই বাউন্ডেড সেট, বাউন্ডেড কথাটা উল্লেখ করার দরকার আছে, কিন্তু যখন ক্লোজ ইন্টারভেল তখন উল্লেখ করার দরকার নাই। ডেফিনেশন কিন্তু একই, জাস্ট একটু বুঝার ক্ষেত্রে পার্থক্য, যে কোনটার ক্ষেত্রে আমার বাউন্ডেড লাগবে, কোনটার ক্ষেত্রে বাউন্ডেড লাগতেছে না। তো এর পরের যে এক্সাম্পলটা আছে এটা আমরা দেখি। এখানে ওই যে cx, এটা যে একটা বানাক স্পেস হয়, নর্ম লিনিয়ার স্পেস প্রথমে দেখালো, তারপর বানাক স্পেসের প্রমাণ দেখালো, এটা দেখাইছে। এখন আরেকটা স্পেস আমরা দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছ হয়তো bx, আগে ছিল cx বা cab একটা পার্টিকুলার এক্সাম্পল, আর এখানে হচ্ছে bx বা একটা পার্টিকুলার এক্সাম্পল হচ্ছে bab। এই b দ্বারা বুঝে নিতে হবে বাউন্ডেড, আর আগের এক্সাম্পলে c দ্বারা বুঝে নিতে হবে কন্টিনিউয়াস। তাহলে b দ্বারা শুধুমাত্র বাউন্ডেড বুঝায়, এখানে কি বলছে, দ্য স্পেস bx is defined as the linear space of all bounded scalar valued function defined on x and it is a Banach space। এখন বানাক স্পেস খাওয়ার জন্য একটা তোমার নর্ম লাগবে, এবং সেই নর্মের সাথে যদি সেটা আমরা শুনতে পাচ্ছ এখন? আচ্ছা, জি স্যার, এখন শুরু হচ্ছে। তো বলতেছিলাম যে সিএক্সটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন নিয়ে স্পেস, কিছু কিছু ক্ষেত্রে তোমার ওই যে সিএক্স এর সাবস্পেস হবে, এটা বুঝতেই পারতেছো। তো এখানে করোলারি 2 তে এক্সাম্পল 8, এটা আমি পরবর্তীতে ক্লাসে ডিসকাস করব। জাস্ট আলাদা আলাদা একাধিক নর্ম ডিফাইন করতে পারবো। এখন কোন একটা নর্মের সাপেক্ষে হয়তো আমি কমপ্লিট দেখাইতে পারবো, কিন্তু ওই ম্যাথটা পরের ক্লাসে আমরা ডিসকাস করব।